বরফ গলা নদী। জহির রায়হান। উপসংহারের আগে উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিল লিলি। এক ঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করল তাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ল হাতের উপর। নিকোষ কালো চুলগুলো ঢেউ খেলে গেল। কানের দুলজোড়া দোলনের মতো দুলে উঠল। নীল রঙের পর্দাটা দুহাতে টেনে দিল সে। তারপর বইয়ের ছোট আলমারিটার পাশে, যেখানে পরিপাটি করে বিছানো বিছানার ওপর দুহাত মাথার নিচে দিয়ে মাহমুদ নীরবে শুয়ে, সেখানে এসে দাঁড়ালো লিলি। আস্তে করে বসলো তার পাশে। ওর দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে মাহমুদ বলল, আমি যদি মারা যেতাম তাহলে তুমি কি করতে লিলি? আবার সে কথা ভাবছ? ওর কণ্ঠে ধমকের সুর। মাহমুদ আবার বলল, বলো না, তুমি কি করতে? কাঁদতাম। হলো তো? একটু নড়ে চড়ে বসল লিলি। হাত বাড়িয়ে মাহমুদের চোখ জোড়া বন্ধ করে দিয়ে বলল, তুমি ঘুমাও, প্লিজ ঘুমাও এবার, নইলে শরীর খারাপ হয়ে যাবে যে। আজ করাত ঘুমাওনি, সে খেয়াল আছে? মাহমুদ মুখের ওপর থেকে হাতখানা সরিয়ে দিল ওর। কি বললে লিলি? তুমি কাঁদতে, তাই না? না, কাঁদব না, হাসতাম। কপট রাগে মুখ কালো করল লিলি। তারপর উঠে দাঁড়িয়ে পাকঘরের দিকে চলে গেল সে। মাহমুদ নাম ধরে বার কয়েক ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। পাকঘর থেকে থালা বাসন নাড়ার শব্দ শোনা গেল। বোধহয় চুলোয় আঁচ দিতে গেছে লিলি। চোখ জোড়া বন্ধ করে ঘুমোতে চেষ্টা করল সে। ঘুম এলো না। বারবার সেই ভয়াবহ ছবিটা ভেসে উঠতে লাগলো ওর স্মৃতির পর্দায়। যেন সবকিছু দেখতে পাচ্ছে সে। সবার গলার স্বর শুনতে পাচ্ছে। মা ডাকছেন তাকে, মাহমুদ বাবা, বেলা হয়ে গেল, বাজারটা করে আন তাড়াতাড়ি। চমকে উঠে চোখ মেলে তাকালো সে। সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার। বুকটা দুরু দুরু করছে। ভয় পেয়েছে মাহমুদ। তবু আশেপাশে একবার তাকালো সে, মাকে যদি দেখা যায়। কিন্তু কেউ তার নজরে এলো না। এলো একটা আরশোলা। বইয়ের আলমারিটার উপরে নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সেটা। তার দিকে একদৃষ্টে চেয়ে রইল মাহমুদ। একটু পরে পাকঘর থেকে এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে এ ঘরে এলো লিলি। ওকে দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলো মাহমুদ। একটু কাল নীরব থেকে বলল, আমি মরলাম না কেন, বলতে পারো লিলি? সে কোনো জবাব দিল না। বিছানার পাশে গোল টিপয়েটার উপর গ্লাসটা নামিয়ে রাখল। মাহমুদ আবার জিজ্ঞাসা করল, কই, আমার কথার জবাব দিলে না তো? লিলি বলল, দুধটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি মরলাম না কেন? লিলি ফিক করে হেসে দিয়ে বলল, আমার জন্যে। বলে আবার গম্ভীর হয়ে গেল সে। দুধের গ্লাসটা ওর মুখের কাছে এগিয়ে ধরে বলল, নাও, দুধটা খেয়ে নাও। কয়েক ঢোক খেয়ে মাহমুদ সরিয়ে দিল গ্লাসটা। আমার বমি আসছে। লেবু দেব? সামনে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল লিলি। মাহমুদ মাথা নাড়ল, না। লিলি ওর চুলের ভেতর হাত বুলিয়ে দিয়ে বলল, বড় বেশি চিন্তা করো তুমি। ওসব ভেবে কি কোনো কুলকিনারা পাবে? এখন ঘুমো লক্ষ্মীটি। ধীরে ধীরে চোখ বুঝল মাহমুদ। একটু পরে ঘুমিয়ে পড়ল সে। ওর হাতখানা কোলের ওপর থেকে নামিয়ে রেখে নিঃশব্দে উঠে পড়ল লিলি। কলগোড়ায় গিয়ে হাত মুখ ধুলো। পা টিপে টিপে ঘরে এসে আলনা থেকে তোয়ালেটা নামিয়ে মুখ মুছল। আয়নাটা সামনে রেখে ঘন কালো চুলগুলো আছড়ে নিল। পরনের শাড়িটার দিকে একবার তাকালো সে। না, এতেই চলবে। বাইরে বেরোবার আখ্যান দিয়ে একবার এসে নিঃশব্দে মাহমুদকে দেখে গেল লিলি। তারপর টেবিলের ওপর থেকে তালাটা তুলে নিয়ে হালকা পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে থেকে তালাটা বন্ধ করে দিল দরজায়। টেনে দেখলো ভালোভাবে লেগেছে কিনা। তারপর চাবিটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে রাস্তায় নেমে এলো লিলি। কাছাকাছি কোনো রিক্সা চোখে পড়ল না। আশেপাশে কোনো রিক্সা স্ট্যান্ডও নেই। বেশ কিছু দূর হেঁটে গিয়ে তারপর পাওয়া যেতে পারে একটা। ব্যাগটা খুলে পয়সা নিয়েছে কিনা দেখল লিলি। নিয়েছে সে। কিছু খুচরো আর দুটো 1 টাকার নোট। এই দুপুর রোদে বেশি দূর হাঁটতে হলো না। খানিকক্ষণ আসতে একটি রিক্সা পাওয়া গেল। হাত বাড়িয়ে তাকে থামালো লিলি। ভাড়া যাবে? আজিমপুর গোরস্থানে যাবে? কত নেবে? 8 আনা মেম সাহেব। কোনো দ্বিরুক্তি না করে রিকশায় উঠে বসল লিলি। বিকেলে বাসায় ফিরে এসে তালাটা খুলতে গিয়ে হাত কাঁপছিল তার। সাবধানে দরজাটা খুলল। এখনো ঘুমোচ্ছে মাহমুদ।
কপালে মৃদু ঘাম জমেছে তার। কাছে এসে শাড়ির আঁচল দিয়ে সস্নেহে তার কপালটা মুছে দিল সে। তারপর অতি ধীরে ধীরে নিজের মুখখানা নামিয়ে এনে ওর মুখের উপর রাখল লিলি। গভীর আবেগে অস্পষ্ট সুরে বলল, এর বেশি কিছু আমি চাইনি তোমার কাছে। চিরদিন এমনি করে যেন তোমাকে পাই। মাহমুদ নড়ে চড়ে উঠে ঘুমের ঘোরে বিড়বিড় করে বলল, মরলে মানুষ কোথায় যায় লিলি? লিলি মুখ তুলে সভয়ে তাকালো ওর দিকে। ঘুমের মধ্যেও সেই একই চিন্তা করেছে লোকটা। দিনে রাতে এভাবে যদি মৃত্যুর কথা ভাবতে থাকে তাহলে হয়তো একদিন পাগল হয়ে যাবে মাহমুদ। না, তার সেই ভয়াবহ পরিণতির কথা কল্পনা করতে পারে না লিলি। এ পরিণাম প্রতিহত করতেই হবে। ভালোবাসার বাদ দিয়ে ধ্বংসের প্লাবন রোধ করবে সে। বিছানার পাশে বসে অনেকক্ষণ তার গায়ে, মাথায়, মুখে হাত বুলিয়ে দিল লিলি, যেন হাতের স্পর্শে হৃদয়ের সকল ব্যথা আর সমস্ত যন্ত্রণার উপশম করে দিতে পারবে। তার ভিতরে বেদনার সামান্য চিহ্নটিও থাকতে দেবে না লিলি। থাকবে শুধু আনন্দ, অনাবিল হাসি, তৃপ্তিপরা শান্ত স্নিগ্ধ সুন্দর জীবন, যেখানে অশ্রু নেই, বিচ্ছেদ নেই, হাহাকার নেই, প্রেম প্রীতি আর ভালোবাসার একচ্ছত্র আধিপত্য সেখানে। লিলি ভাবছিল। দুয়ারে মৃদু কড়া নাড়ার শব্দে উঠে দাঁড়ালো সে। সাবধানে দরজাটা খুলতেই দেখল মনসুর দাঁড়িয়ে। উনি এখন কেমন আছেন? ভেতরে এসে মৃদু গলায় জিজ্ঞেস করল মনসুর। লিলি চাপা কণ্ঠে বলল, ভালো, ঘুমোচ্ছেন দেখছি। বিছানার কাছে এসে দাঁড়ালো মনসুর। কখন ঘুমিয়েছেন? অনেকক্ষণ হলো। মাহমুদের গায়ের কাপড়টা একটু টেনে দিয়ে লিলি বলল, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। মনসুর বলল, না, এখন বসবো না। উনি কেমন আছেন দেখতে এসেছিলাম। কাল সকালে আবার আসবো আমি। রাতে অবস্থা যদি খারাপের দিকে যায় তাহলে আমাকে খবর দিবেন। আচ্ছা। লিলি ঘাড় নেড়ে সায় দিল। যাবার আগে টাকা পয়সার কোনো প্রয়োজন আছে কিনা জানতে চাইল মনসুর। লিলি সংক্ষেপে বলল, না। প্রয়োজন হলে সংকোচ না করে চাইবেন। লিলির চোখে চোখ রেখে মনসুর কাতর কণ্ঠে বলল, দয়া করে আমাকে পর ভাববেন না। না না, সে কি কথা? দ্রুত মাথা নেড়ে লিলি বলল, ওকে প্লিজ ভুল বুঝবেন না আপনি। মনসুর চলে গেলে আবার বিছানার পাশে এসে বসল লিলি। ছোট শিশুর মতো ঘুমোচ্ছে মাহমুদ। নির্লিপ্ত প্রশান্তির কোলে আত্মসমাহিত সে। ভবিষ্যতের দিনগুলো এমনি কাটুক। অর্থের প্রাচুর্য সে চায় না। এই ছোট্ট ঘরে নিরবিচ্ছিন্ন প্রেমের আলিঙ্গনে নির্বাক প্রবাহে কেটে যাক দিন, এই শুধু তার চাওয়া। কিন্তু এই যেন একটা অতি সুন্দর কল্পনা ছাড়া আর কিছু নয়। লিলি ভাবে, মাহমুদের সঙ্গে বিয়ে হলে পরে এই যে একটা অনাবিল জীবনের কথা ভাবছে সে, সে জীবন কি বাস্তবে রূপায়িত হবে? তবু মানুষ তাই চায়। লিলিও চাইছে। কে জানে, মরিয়মও হয়তো তাই চেয়েছিল। আর সেই দুষ্টুমে হাসিনা, সেও কি এমন অন্ধকার ঘন সন্ধ্যায় বসে এমনই কোনো কল্পনার জাল বুনছিল? তারও আগে যা ঘটেছিল। সরু গলিটা জুড়ে ধীরে ধীরে এগুতে লাগলো রিকশাটা। কিছু দূর এলে মরিয়ম বলল, এবার নামতে হবে লিলি, সামনে আর রিকশা যাবে না। বলতে বলতে রিকশা থেকে নেমে পড়ল সে। তার পিছু পিছু লিলিও নামল নিচে। চারপাশে নোংরা আবর্জনা ছড়ানো, কলার খোসা, মাছের আমিষ, মরা ইঁদুর, বাচ্চা ছেলেমেয়েদের পায়খানা, সব মিলেমিশে একাকার হয়ে আছে। দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যায় না। আঁচলে নাক ঢেকে লিলি বলল, আর কত দূর? এই তো, আর অল্প একটু, বলে সামনে হাত দিয়ে দেখালো মরিয়ম। এদিকে গলিটা আরো শুরু হয়ে গেছে। একজনের বেশি লোক পাশাপাশি হেঁটে যেতে পারে না। মরিয়ম আগে আগে লিলিকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। নাকে ওর শাড়ি দিতে হয়নি। রোজ দুবেলা এ পথে আসা যাওয়া করতে করতে এসব দুর্গন্ধ ওর নাক সহ্য হয়ে গেছে। আরো খানিকটা পথ পায়ে হেঁটে এসে একটা আস্তর ওঠা লাল দালানের সামনে দাঁড়ালো মরিয়ম। লিলি বলল, এটা বুঝি তোমাদের বাসা? মরিয়ম মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। দোরগোড়ার একটা নেড়ি কুকুর বসে বসে পা চুলকাচ্ছিল। ওদের দেখে একপাশে সরে গেল সে। এতক্ষণে নাকের ওপর চেপে রাখা আঁচলটা নামিয়ে নিল লিলি। দরজাটা পেরুলে একটা সরু বারান্দা। দুপাশে দুটো কামরা। একটিতে মাহমুদ থাকে, আর একটিতে মরিয়ম আর হাসিনা। বারান্দার শেষ প্রান্তে আরেকটি কামরা আছে। ওটাতে মা আর বাবা থাকেন। দুলু আর খোকনও থাকে ওখানে। মা বাবার কামরার ভেতর দিয়ে যেতে হয়। অন্য কোনো পথ নেই। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখছিল লিলি। মরিয়ম বলল, এসো। ওর নিজের কামরাটাই লিলিকে এনে বসালো মরিয়ম।
একপাশে চওড়া একখানা চৌকির ওপর বিছানা পাতা, দুটো বালিশ পাশাপাশি সাজানো, একটা হাসিনার আরেকটা মরিয়মের। দেয়ালে ঝুলানো আলনার সাথে তাদের কাপড়গুলো সুন্দর করে গোছানো। তার নিচে একটা কেরোসিন কাঠের টেবিল, টেবিলে বই খাতা রাখা। আর কোনো আসবাব নেই ঘরে। আছে একটা মাদুর, ওটা মেঝেতে বিছিয়ে পড়ে ওরা। বিছানার উপরে এসে বসল লিলি। এটা বুঝি তোমার ঘর? হাতের বই খাতাগুলো টেবিলের উপর রেখে মরিয়ম জবাব দিল, হ্যাঁ, হাসিনা আর আমি এখানে থাকি। এ ঘরে অপরিচিত কণ্ঠস্বর শুনে দুলু এসে উকি মারছিল ভেতরে। ওকে দেখে মরিয়ম বলল, দুলু, মা কোথায় রে? দুলু ভাঙা ভাঙা গলায় বলল, পাকঘরে। মরিয়ম বলল, আমার ছোট বোন দুলু, সবার ছোট ও। লিলি কাছে ডাকলো তাকে, এসো, এদিকে এসো। ওর ডাক শুনে গুটি গুটি পায়ে পিছিয়ে গেল তুলু। তারপর ছুটি সেখান থেকে পালিয়ে গেল সে। মরিয়ম বলল, তুমি বসো লিলি, আমি এক্ষুনি আসছি। বলে আলনা থেকে গামছাটা নামিয়ে নিয়ে বেরিয়ে গেল সে। মায়ের ঘরটা খালি। বাবা অফিস থেকে ফেরেননি এখনো। খোকন আর হাসিনা স্কুলে। মাহমুদ বোধহয় এখনো ঘুমোচ্ছে ওর ঘরে। সারা রাত ডিউটি দিয়ে এসে সারাদিন ঘুমোয়ও। কুয়ো থেকে এক বালতি পানি তুলে মুখ হাত ধোবার জন্য কাপড়টা গুটিয়ে নিয়ে ভালো করে বসলো মরিয়ম। পাকঘর থেকে মুখ বাড়িয়ে মা শুধুলেন, কে এসেছে রে মরিয়ম? মরিয়ম মুখে পানি ছিটোতে ছিটোতে জবাব দিল, আমার এক বান্ধবী। মা জানতে চাইলেন, একসঙ্গে পড়তো বুঝি? মরিয়ম বলল, হ্যাঁ। মা আর কোনো প্রশ্ন করলেন না। ভাতগুলো মজে এসেছে, এখনই নামিয়ে ফ্যান ঢালতে হবে। তারপর জলের কড়াটা চড়িয়ে দিতে হবে চুলোর উপর। মরিয়ম পাকঘরে এসে ঝুঁকে পড়ে বলল, এক কাপ চা দিতে পারবে মা? সালেহা বিবি বললেন, দেখি চা পাতা আছে কিনা। বলে চুলোর পিছনে রাখা কৌটোগুলোর দিকে হাত বাড়ালেন তিনি। অনেকগুলো কৌটো রাখা আছে সেখানে, কোনোটাতে মরিচ, কোনোটায় হলুদ, রসুন কিংবা পেঁয়াজ। মাঝখান থেকে একটা তুলে নিয়ে খুলে দেখলেন সালেহা বিবি। তারপর বললেন, 2 কাপ আন্দাজ আছে, তুই যা, আমি করে পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ কি মনে হতে পেছন থেকে তাকে আবার ডাকলেন সালেহা বিবি, শুধু চা দেব? কিছু আছে কি? মরিয়ম প্রশ্ন করল। থাকলে দাও। মা ঘাড় নাড়লেন, নেই। থাকবার কি উপায় আছে ওই দুলু আর খোকনটার জন্যে? কাল মাহমুদ কিছু বিস্কুট এনেছিল, সাধ্য কি যে লুকিয়ে রাখবো। আজ সকালে বের করে দুজনে খেয়ে ফেলেছে। যদি পারো বাইরে থেকে কিছু আনিয়ে দিও মা, যাবার সময় বলে গেল মরিয়ম। মার ঘর থেকে এসে শুনতে পেল ও ঘরে কারোর সঙ্গে কথা বলছে লিলি। বোধহয় হাসিনা ফিরেছে স্কুল থেকে। বাংলা বাজারে পড়ে সে ক্লাস 8-এ। লম্বা দোহারা গড়ন, রংটা শ্যামলা, সরু নাক, মুখটা একটু লম্বাটে ধরনের। বাড়ির অন্য সবার চেয়ে চেহারাটা একটু ভিন্ন রকমের ওর। চোখজোড়া বড় হলেও তার মণিগুলো কটা কটা। বা চোখের নিচে একটা সরু কাটা দাগ, ছোটবেলায় দৌড়ঝাঁপ করতে গিয়ে বটির ওপর পড়ে কেটে গিয়েছিল। সে চিহ্নটা এখনো মুছে যায়নি। এ ঘরে এসে মরিয়ম দেখল লিলির পাশে বসে গল্প জমিয়েছে হাসিনা। আপনার শাড়িটা কত দিয়ে কিনেছেন? লিলি বলল, মনে নেই, বোধহয় 18 টাকা। হাসিনা বলল, কি সুন্দর, আমিও কিনবো একখানা। কোত্থেকে কিনেছেন আপনি? লিলি জবাব দিল, নিউ মার্কেট থেকে। হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে শাড়িটা দেখতে লাগলো। ওর এই স্বভাব, কারো পরনে একটা ভালো শাড়ি কিংবা ব্লাউজ দেখলে অমনি তার দাম এবং প্রাপ্তিস্থান জানতে এবং সেটা কেনার জন্য বায়না ধরবে। কিনে না দিলে কেঁদে কেটে একাকার করবে। খাওয়া দাওয়া বন্ধ করবে হাসিনা। মরিয়ম এসে বলল, ওর সঙ্গে তোমার আলাপ হয়েছে কি লিলি? ও আমার ছোট বোন হাসিনা। লিলি হেসে বলল, নতুন করে আর পরিচয় দিতে হবে না, ও নিজেই আলাপ করে নিয়েছে। হাসিনা বলল, আপার কাছে আপনার কথা অনেক শুনেছি। বলে হঠাৎ কি মনে হতে ওর দিকে ঘুরে বসে সে আবার বলল, আচ্ছা আপনি বলুন তো, আপা সুন্দর না আমি সুন্দর? ওর প্রশ্ন শুনে হেসে দিল লিলি। মরিয়ম বলল, নতুন কেউ এলেই ওর এক প্রশ্ন, আপা সুন্দর না আমি সুন্দর? কদিন বলেছি তুমি সুন্দর তুমি সুন্দর, আমি কুৎসিত, হলো তো? গলার স্বর শুনে মনে হলো ও রাগ করেছে। আসলে মনে মনে হাসছে মরিয়ম, কারণ সে জানে হাসিনার চেয়ে ও অনেক বেশি সুন্দর। রংটা ওর ফর্সা ধবধবে। মায়ের দেহলাবণ্যের উত্তরাধিকারী হয়েছে সে। চেহারাটা মায়ের মতো সুশ্রী,
আর চোখজোড়া খুব বড় না হলেও হাসিনার মতো কটা নয়। মা বলেন, ও ঠিক আমার মতো হয়েছে, স্বভাবও আমারই পেয়েছে সে। আর তোরা হয়েছিস তোদের বাবার মতো ছন্নছাড়া। এ নিয়ে রোজ রোজ মায়ের সঙ্গে ঝগড়া বাঁধায় হাসিনা। বলে, তুমি তো সবসময় ওর প্রশংসাই করো, আমরা যেন কিছু না। শুনে মা হাসলেন। লিলিও হাসলো আজ। হেসে বলল, মরিয়ম ঠিকই বলেছে, ও দেখতে কুৎসিত। তুমি ওর চেয়ে অনেক সুন্দর হাসিনা। শুনেই হাসিনা বড় খুশি হলো। লিকলিকে বেনিজোড়া দুলিয়ে উঠে দাঁড়ালো সে। বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। বলে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় বারান্দায় মাহমুদের তীক্ষ্ণ গলা শোনা গেল। কদিন বলেছি আমার বইপত্র ঘাটাঘাটি করিস নে, তবু রোজ তাই করবি। এরপরে আমি তোকে মাথার উপরে তুলে আছাড় মারবো। হাসিনা। হাসিনার খোঁজে এ ঘরে এসে মুহূর্তে চুপসে গেল মাহমুদ। লিলির দিকে অপ্রস্তুত দৃষ্টি মেলে ক্ষণকাল তাকিয়ে রইল সে। তারপর যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমনি দ্রুত বেরিয়ে গেল। ও চলে যেতে আঁচলে মুখ চেপে ঘরময় দ্রুত লুটোপুটি খেল হাসিনা। মরিয়ম ধমকে সুরে বলল, আবার হাসছে দেখো না। লজ্জাশরম বলে যদি কিছু থাকতো। কদিন দাদা নিষেধ করেছে ওর বইপত্র না ঘাটতে, তবু। কথাটা শেষ করল না মরিয়ম। একদিন মাহমুদের বই ঘাটতে গিয়ে একটা 1 টাকার নোট পেয়েছিল হাসিনা। আরেকদিন একটা আটানি। সেদিন থেকে যখনই মাহমুদ বাইরে বেরিয়ে যায় তখনই ওর বইপত্র উল্টায় গিয়ে সে। মরিয়মের ধমক খেয়ে চুপ করে গেল হাসিনা। পরক্ষণে কি মনে হতে লিলির দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনার ক্যামেরা আছে লিলি আপা? লিলি বলল, কেন, ক্যামেরা দিয়ে কি করবে তুমি? হাসিনা বলল, ছবি তুলব। তাই নাকি? লিলি মৃদু হেসে বলল, না ভাই, ক্যামেরা আমার নেই। বিমর্ষ হয়ে লিলির জন্য চা আনতে গেল হাসিনা। একটা পিরিচে 2টো সন্দেশ আর 2টো রসগোল্লা, পাশে রাখা 2 কাপ গরম চা। দেখে চোখজোড়া বিস্ফোরিত হলো হাসিনার। নাচের তালে জোর ঘুরুনি দিয়ে টুপ করে বসে পড়ল সে। মা, আমি একটা খাবো। এক মুহূর্ত দেরি না করে পিরিচ থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে মুখে দিল সে। সালেহা বিবি কড়াইতে পানি ঢেলে ডাল চড়াচ্ছিলেন। পিছনে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, ও কি হচ্ছে, ও কি হচ্ছে হাসিনা? রসগোল্লাটা গিলে ফেলে হাসিনা বলল, অমন করছো কেন, একটা তো খেয়েছি, আরো 3টে আছে। সালেহা বিবির ইচ্ছে হলো চুলের গোছা ধরে মুখে একটা চড় বসিয়ে দিতে ওর। শুধু 3টে মেহমানের সামনে কেমন করে দেয়, হ্যাঁ? তোদের নিয়ে আর পারি না আমি। খাওয়ার জন্য এত হাহা কেন তোদের? রসগোল্লা কি দেখিসনি জীবনে? মায়ের ভর্ৎসনা শুনে মুখ কালো করলো হাসিনা। চোখ জোড়া ছলছল করে উঠল ওর। কাঁদো কাঁদো গলায় বলল, আমায় যে তুমি দেখতে পারো না তা আমি জানি। আপার মেহমান এসেছে বলে আজ মিষ্টি আনিয়েছো। আমার কেউ এলে 1 কাপ চাও দিতে না। আঁচলে চোখ মুছে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে গেল সে। এখন ছাদে গিয়ে চুপচাপ বসে থাকবে হাসিনা। শুধু একটা সন্দেশ খেলো লিলি। তুলু এসে উকি দিচ্ছিল দোরগোড়ায়। তার হাতে একটা সন্দেশ তুলে দিল সে। অবশিষ্ট একটা রসগোল্লা পড়ে রইল প্লেটের উপর। সালেহা বিবি অনুরোধ করলেন, কি হাত তুলে বসে রইলে যে, ওটা খেয়ে নাও। লিলি বলল, না আর খাবো না, মিষ্টি বেশি খাই না আমি। মরিয়ম তুমি খাও। হাসিনা গেল কোথায়? মরিয়ম কিছু বলার আগে সালেহা বিবি জবাব দিলেন, কোথায় আবার? ছাদে গিয়ে দৌড়ঝাঁপ দিচ্ছে। বলে আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা করলেন না তিনি। চুলোর ওপর ডাল চড়িয়ে এসেছেন। সে কথা মনে পড়তে তুলোর হাত ধরে বেরিয়ে গেলেন সালেহা বিবি। তুলোর চোখ জোড়া তখনও পিরিচে অসহায়ভাবে পড়ে থাকা রসগোল্লাটার দিকে নিবিদ্ধ ছিল। যাবার পথেও বার কয়েক সেদিকে তাকিয়ে গেল সে। শহরে সন্ধ্যা নামার অনেক আগে এখানে অন্ধকার ঘনিয়ে আসে। বাইরে যখন বিকেল, এ গলিতে তখন রাত। আর বাইরে যখন ভোর হয় তখনও এ গলিতে তমিশ্রয়ে ঢাকা থাকে। অনেক বাধা ডিঙিয়ে, অনেক প্রাসাদের চূড়ো পেরিয়ে তবে এখানে প্রবেশের অধিকার পায় সূর্য। এ পাড়ার বাসিন্দাদের বড় সাধনার ধন সে। তাই বেলা দুপুরে যখন একচিলতে রোদ এসে পড়ে এই হীন দালানগুলোর উপর, তখন তার বাসিন্দারা বড় চঞ্চল হয়ে ওঠে। ভিজে কাপড় চোপড়গুলো রোদে বিছিয়ে দেয় তারা। খানিক পরে ধীরে ধীরে আবার সূর্যটা পশ্চিমে নেমে যায়। কে যেন জোর করে টেনে নিয়ে যায় তাকে। তখন এখানে অন্ধকার, অন্ধকার শুধু। বাইরে চোখ পড়তে লিলি বলল, চলো এবার ওঠা যাক মরিয়ম, রাত হয়ে গেল। মরিয়ম বলল, একটু বসো, মাকে বলে আসি। গলির মাথায় এসে লিলিকে বিদায় দিল মরিয়ম। ও বাসায় যাবে এখন। মরিয়ম যাবে নারিন্দায় ছাত্রী পড়াতে। রিকশায় উঠে লিলি বলল, কাল আবার দেখা হবে মেরি। আদর করে মাঝে মাঝে মরিয়মকে মেরি বলে সম্বোধন করে সে।
ও চলে গেলে কিছুক্ষণ ওদিকে তাকিয়ে রইল মরিয়ম। তারপর মাথার উপরের কাপড়টা আরো একটু টেনে দিয়ে রাস্তার পাশ ধরে এগিয়ে গেল সে।